ঘরের চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকতেই দেখি আমার একমাত্র আদরের ছোট বোনটি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দৌড়ে গিয়ে বোনের কাছে বসে মাকে ডাকতে লাগলাম, কিন্তু মা আমার কথায় কোনো সাড়া দিচ্ছে না। দৌড়ে গেলাম মায়ের রুমে। রুমে ঢুকতেই আমি নির্বাক হয়ে গেলাম, কারণ মা একটা অপরিচিত লোকের সাথে বিছানায় শুয়ে আছে। আমি মাকে এই অবস্থায় দেখে পেছনে ফিরে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তেই মা আমায় ডাক দিল। আমি দাঁড়িয়ে গিয়ে মায়ের দিকে তাকালাম। মা বলল, তোর না এখন দোকানে থাকার কথা ছিল, কিন্তু তুই এখানে কেন? আমি বললাম, বাবা আমাকে পাঠিয়েছিল তোমার কাছ থেকে ১৫,০০০ টাকা নিতে। টাকা দিয়ে কি করবে? মাল কিনতে যাবে, কিন্তু ১৫,০০০ টাকা কম আছে, তাই বলেছে বাড়ি এসে নিয়ে যেতে। ঠিক আছে, ড্রয়ার থেকে নিয়ে নে। ঠিক আছে, আর শোনো, বলো আমাকে যে এই অবস্থায় দেখেছিস তা কিন্তু তোর বাবাকে বলবি না। ঠিক আছে, বলবো না। মনে থাকে যেন? আমি মনে থাকবে বলে ড্রয়ার থেকে ১৫,০০০ এর জায়গায় ৬,০০০ টাকা নিয়েছি, কারণ বোনকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। টাকা নিয়ে মায়ের ঘর থেকে বের হয়ে গেলাম দৌড়ে বোনের কাছে। এসে বোনকে কাঁধে তুলে নিলাম। বোন ব্যথায় ছটফট করছে। আমি পিঠে হাত দিতে দিতে হাঁটছি আর বলছি, কিছু হবে না বোন আমার, এই তো ডাক্তারের কাছে চলে এসেছি, এখনই ভালো হয়ে যাবি তুই। আমার কথা মনে হচ্ছে বোনের কানে পৌঁছাচ্ছেই না, সে শুধু ছটফট করছে আর ঘুমাচ্ছে। আমার পা জোড়া যেন আর চলতে চাচ্ছে না, তবুও হাসপাতাল বাড়ি থেকে দূরে না, তাই কোনো রকম হেঁটে চলছি। পথে ২-৩ জনকে বলেছিলাম আমার বোনটা অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে হবে, আমি আর পারছি না, ওকে একটু হাসপাতাল পর্যন্ত নিয়ে যাবেন, কিন্তু কেউই আমার কথায় পাত্তা দিলস না। আমার বোন, তাকে কেউই হাসপাতাল পর্যন্ত নিয়ে এলো না। ৮ বছর বয়সী বোন আমার বয়স ১-৫। আমি তাকে কাঁধে নিয়ে বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া কখনো সম্ভব না, কিন্তু কোনো উপায় নেই। আজকে যদি মা বেঁচে থাকত তাহলে আমাকে আর এই দিন দেখতে হতো না, আর আমার বোনেরও এই অবস্থা হতো না। আমি খুব জোর দিয়ে বলতে পারবো, আমার এই সৎ মা আমার বোনকে মেরে এই অবস্থা করেছে। কোনো রকমে হাসপাতালে নিয়ে এলাম, একজন ডাক্তারকে দেখে ওনার কাছে নিয়ে গেলাম। আমি যেহেতু ছোট বাচ্চা, তাই ডাক্তার নিজেই আমার কাঁধ থেকে বোনকে কোলে করে নিয়ে গেলেন। আমাকে বললেন এখানেই বসতে। আমি বসে রইলাম। একটু পর একটা মহিলা নার্স এসে আমার পাশে বসলেন। আমি উঠে গেলাম, তখন তিনি বললেন, কোথায় যাও, বসো, এখানে কথা আছে। আমি বসে বললাম, জি বলেন, কি বলবেন? তোমার নাম কি? সিফাত। বয়স কত তোমার? ১-৪ পার হয়ে ১-৫ চলে। যাকে নিয়ে এসেছ সে কি হয়? তোমার বোন হয়? কিসে পড়ে? লেখাপড়া করে না কেন? আমি কিছু বললাম না, কারণ আমি চাই না পারিবারিক কথা বাহিরের কেউ জানে। তিনি আবার বললেন, আচ্ছা ঠিক আছে, না বললে নাই। এখন বলো তোমার আব্বু কোথায়? আমি বললাম, দোকানে। তোমার মা কোথায়? মারা গেছে। তোমার বাবা কি জানে তোমার বোনের এই অবস্থা হয়েছে? না, জানাওনি কেন? এমনি। ঠিক আছে, এখন গিয়ে তোমার বাবাকে আসতে বলো। না না, কেন? বাবা শুনলে খারাপ কিছু একটা হয়ে যাবে। তুমি জানো কি তোমার বোনের চিকিৎসা করতে টাকা লাগবে? হ্যাঁ জানি। তোমার বাবাকে না বললে এই টাকা দিবে কে? আমি দিব টাকা। তুমি টাকা কোথায় পাবে? ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু আমার বোনকে সুস্থ করে তুলেন। বলেই বসা থেকে উঠে একটু দূরে এসে বসলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে একটা কাগজ দিয়ে বললেন নিচে দোকানে হাসানের কথা বলে ওষুধগুলো নিয়ে আসতে। আমি দৌড়ে গিয়ে এসে ডাক্তারকে দিয়ে দিলাম। উনি আবার বললেন গিয়ে একটা রিক্সা নিয়ে আসতে। আমি হাসপাতাল থেকে বের হয়ে একটা রিক্সা খুঁজে নিয়ে এলাম। ডাক্তার আমার বোনকে কাঁধে করে নিয়ে এসে রিকশায় বসে আমাকে উঠতে বললেন। আমি উঠলে একজন নার্স আমার হাতে কিছু ঔষধ দিয়ে দেন। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন আমাদের নিয়ে? ডাক্তার বললেন, তোমার বাবার কাছে কেন দরকার আছে? তুমি শুধু বলো তোমার বাবা কোথায় আছেন দোকানে। দোকানের ঠিকানা বলো। এই জায়গায় তিনি রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বললেন, এই চাচা, ওর দেয়া ঠিকানায় চলো। রিকশাওয়ালা চাচা বললেন, আচ্ছা ঠিক আছে সাহেব। রিকশা কিছুক্ষণ পর আমাদের দোকানের সামনে এসে থামে। আমি আমাদের দোকান দেখিয়ে বললাম, এই যে আমাদের দোকান। বোন ধুরা ভিডিওটির মাঝখানে একটি কথা বলতে চাই। আপনারা অনেকেই আছেন যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, কিন্তু ভিডিওতে লাইক করেন না। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। ডাক্তার সাহেব রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বললেন, এই দাদা থামেন এখানে। রিকশাওয়ালা আচ্ছা বলে তার রিকশা থামালেন। ডাক্তার সাহেব আমাকে নামতে বললেন। আমি নামলে আমার বোনকে আমার কাঁধে দিয়ে তিনি রিকশা থেকে নেমে রিকশা ভাড়া দিয়ে আবার বোনকে আমার কাঁধ থেকে ওনার কাঁধে নিয়ে দোকানে চলে আসেন। বাবা আমাদের দেখে দোকান থেকে বের হয়ে বললেন, আমার মেয়ের এই অবস্থা কেন? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ডাক্তার নিজেই বললেন, এইটুকু ছোট একটা বাচ্চাকে কেউ এভাবে মারে নাকি? বাবা অবাক হয়ে বললেন, কি বলছেন দাদা? আমি তো ওর গায়ে ফুলের টোকা ও দিই না, আর ওর মা ও তো কিছু বলে না। মারবে দূরে থাক, ওদের না মাননেই গর্ভধারিণী মা নেই, কিন্তু সৎ মা আছে যে ওদের নিজের সন্তানের মতোই দেখেন। নিজের সন্তানের মতো দেখলে দেখেন তো মেরে কি অবস্থা করেছে। ডাক্তার সাহেব উনার কাঁধ থেকে বোনকে নামিয়ে দিয়ে চলে গেলেন। বোন আমার ঠিক মতো দাঁড়াতে পারছে না, আমি তাকে ধরে দাঁড় করালাম। বাবা বোনকে ভালোভাবে
শুনে আমার ভয় লাগছে। আমি বললাম, আমি এখনই আপনার নাস্তা রেডি করছি। আসলে কফি করার জন্য গরম পানি করছিলাম, তার জন্য আমার দেরি। আপনি বসেন, আমি রাস্তা দিচ্ছি টেবিলে। কথাটা শুনেই সাগর রান্নাঘর থেকে টেবিলে গিয়ে বসে তাড়াতাড়ি করে সাগর ভাইকে নাস্তা দিয়ে আমি চলে আসব। তখন সে পিছন থেকে বলে, আমাকে কি তোর ভিখারি মনে হয়? মানুষ কুকুর বিড়ালকেও খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, সেখানে আমি একটা জলজ্যান্ত মানুষ, আমাকে কি তোর চোখে পড়ে না? সাগর ভাইয়ের কথা শুনে আমি ভয়ে ভয়ে বললাম, আমি দুঃখিত, আমাকে মাফ করে দেন, আমি এরপর থেকে এমন করব না বলেই তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে এক মনে খেয়ে চলেছে। আমি যে তার পাশে দাঁড়িয়েছি, একবার তো জিজ্ঞাসা করতে পারে আমি খেয়েছি কিনা। মনে মনে কথাগুলো ভাবছিলাম, কখন যে তার খাওয়া হয়ে গেছে। পাইনি বর্মার ডাকে আমার ঘোর কাটে। কিরে রিক্তা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আর নাস্তা করবি কখন? অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা করে নে। বর্মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, করে নিচ্ছি। তোমরা নাস্তা করছো? আমাদের সবার নাস্তা করা শেষ, তুই শুধু বাকি, তাড়াতাড়ি খেয়ে নেম। দুপুর 1টা বাজে, দুপুরের খাবার সব রান্না করে টেবিলে রেখে দিয়েছি, যার যেটা প্রয়োজন সে নিয়ে খাবে। আমার শরীর আর চলছে না, কাল রাতে থেকে আমার পুরো শরীর ব্যথা করছে। কোনোরকমভাবে বিছানায় শুয়ে পড়লাম, মনে হচ্ছে জ্বর আসছে, কেমন যেন ঠান্ডা লাগছে। দুপুরে খাবার টেবিলে সবাই একে একে বসে পড়ছে খাবার খাওয়ার জন্য, কিন্তু রিক্তাকে দেখতে না পেয়ে রেহেনা বেগম বলে, কি হলো, রিক্তা আসেনি এখনো খেতে? রেহেনা বেগমের কথা শুনে বেগম মুখ বাঁকিয়ে বলে, ও আসেনি তো কি হয়েছে? ওর জন্য কি আমরা না খেয়ে থাকবো নাকি? আমি কখন বললাম রিক্ত না এলে আমরা খেতে পারবো না? বলনি তাহলে অপেক্ষা করছো কেন? বলেই তিনি খাওয়া শুরু করেন। সবাই খাওয়া শুরু করে। রেহানা বেগম এর মনটা কেমন করে, তার জন্য তিনি খাওয়া শেষ করে তার খাবার প্লেটে সাজিয়ে নিয়ে তার রুমে এসে দেখে রিক্তা বিছানায় ফ্যান অফ করে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে আছে। রিক্তাকে এভাবে শুয়ে থাকে দেখে তার কপালে ভাঁজ পড়ে। সে খাওয়া টেবিলে রেখে রিক্তার পাশে বসে মাথায় হাত দিতেই চমকে উঠে, ওর পুরো শরীর জলে পুড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে বাটিতে করে পানি আর একটা রুমাল ভিজিয়ে কপালে রাখে, তারপর তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে জ্বরের ওষুধ এনে খাওয়ায়। ওষুধ খাওয়ানোর ফলে আস্তে আস্তে তার জ্বর কমতে শুরু করে। রাত 8টা বাজে, রিক্ত বিছানায় শুয়ে মাথা ব্যথায় ভুগছে, মাথা প্রচণ্ড ব্যথা করছে। তার এ সময় মায়ের কথা মনে পড়ছে। তার মা থাকলে তাকে এ সময় একা রেখে কোথাও যেত না, তার মাথায় হাত বুলিয়ে দিত। তার কি খেতে ইচ্ছে করছে সেটা বানিয়ে খাওয়াতো তাকে, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। এসব কথা ভাবার সময় বুক থেকে দীর্ঘশ্বাস বের হয়। এসব ভাবনা যে কখনো পূরণ হবে না। তার যে মা নেই, বাবা নেই, সে যেদিন কথাগুলো মনে হতেই সে দুঃখে কেঁদে ওঠে। কেন আর 5টা স্বাভাবিক মানুষের মতো তার জীবন হলো না? এই পৃথিবীতে এতিমদের টিকে থাকা খুব কঠিন। রাতে খাওয়ার টেবিলে বসে আছে, সবার সাথে তো আছে, সে মাথায় ঘুমটা দিয়ে বসে আছে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে রিক্তা ভাত না খেয়ে পানি খেয়ে উঠে পড়ে। তা দেখে রেহেনা বেগম বলে, কি হয়েছে, খাওয়া শেষ না করে উঠলে কেন? আমার খেতে ইচ্ছে করছে না। রিক্তার কথা শুনে রেহেনা বেগম বলে, কি খাবি বলো, আমি বানিয়ে দিচ্ছি। রিক্তা সবার দিকে তাকিয়ে বলে, আমি কিছু খাবো না, কিছু বানাতে হবে না, তুমি খাও, আমি ঘুমাবো। কথাটা বলেই ওখান থেকে রুমে যেতে পিছন থেকে ছোট মা বলে, ডং দেখে জান বাঁচে না, সারাদিন ঘুমিয়ে নাকি তার ঘুম ফুরায় না। যতসব আমি কথা শুনে রিক্তা পিছনে আর না তাকিয়ে নিজের রুমে চলে গেল। রাত 1টা বাজে, রিক্তার যাওয়ার কিছুটা ছুটেছে, তাই বই নিয়ে পড়তে বসেছে। কোথাও কোচিং করতে পারছে না, নিজে যা পড়বে তাই। রিক্তার পিছনে কি এত টাকা খরচ করবে, তাই মন দিয়ে পড়ছে। সে পড়তে পড়তে রাত 2টা বেজে গেছে। তখন সে বুঝতে পারেনি, পড়ার টেবিল থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে। সে তো সুন্দর না দেখতে, উজ্জ্বল শ্যামলা, তার মুখটা ছোট ছোট, মুখের ব্রণের দাগ। তার মতো মেয়েকে কি করে এমন সুদর্শন পুরুষ পছন্দ করবে? অভিমান হলেও তুমি আমাকে। তারপর বড়মার কথায় এক পর্যায়ে আমার সাথে সাগর ভাইয়ের বিয়ে দিয়ে দিল। বিয়ের প্রথম বাসর রাতে সাগর